আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস মানবন্টন ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে। এছাড়া তোমাদের আরও অজানা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও যোগ্যতা। নীতিমালায় বলা হয়েছে কোনো বিদ্যালয়ের সর্বোচ্চ ২৫% তার বেশি নয় শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ২৫% মানে কি। সেটা হচ্ছে যদি তোমাদের স্টুডেন্টস ১০০ হয়, সেখান থেকে ২৫ জনে, সর্বোচ্চ ২৫ জন, এর বেশি নয় শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এই বৃত্তি পরীক্ষায়। সপ্তম শ্রেণীর সব প্রান্তিক পরীক্ষার সামষ্টিক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে আসলে কেন সপ্তম শ্রেণীর রেজাল্টের উপর বাছাই হবে। এর কারণ হলো তোমাদের যে ফাইনাল বা বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর সেটা রয়েছে অনেক দূরে, এবং এই যে বাছাই পর্ব অর্থাৎ অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার যে বাছাই, তারপর তথ্যাদি প্রেরণ সহ অন্যান্য যে কাজ, সেটা অবশ্যই তোমার বার্ষিক পরীক্ষার আগে সমাপ্ত বা শেষ করতে হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তারা যে কোনো একটি টেস্ট পরীক্ষা নিয়ে তারা বাছাই করতে পারে। আমি মনে করি সেটা ভালো হবে। এর কারণ হলো অনেকে রয়েছে যারা সপ্তম শ্রেণীতে কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ করেছে, বা অনেকে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হয়েছে, যার জন্য তার ক্রমটা ঠিকমতো হয়নি। আসলে আমি মনে করি অষ্টম শ্রেণীতে একটা যে কোনো একটি টেস্ট পরীক্ষা নিয়ে বা একটা পরীক্ষা নিয়ে সেখান থেকে তাদেরকে বাছাই করলে সবচেয়ে উত্তম হয়। এরপরে আরও একটা বিষয় রয়েছে, কোনো শিক্ষার্থী যদি একটি বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে অর্থাৎ টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়, তবে তার আগের বিদ্যালয়ের মেধাক্রমের ভিত্তিতে নতুন প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, এবং সেই অনুযায়ী কিন্তু তাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা সুযোগ দেয়া যেতে পারে। এরপরে বৃত্তি পরীক্ষার ধরন। তোমরা অনেকেই জানো না আসলে বৃত্তি পরীক্ষা কয় ধরনের হয়। বৃত্তি পরীক্ষার দুই ধরনের হয়, একটা হলো ট্যালেন্টফুল বৃত্তি আর একটা সাধারণ বৃত্তি। বৃত্তিপ্রাপ্তদের কত টাকা করে দেয়া হবে বা কত টাকা বৃত্তি দেয়া হবে। ট্যালেন্ট পুল বৃত্তি যারা পাবে বা এর আওতায় যারা থাকবে তারা একবারে ৩৮৫ টাকা পাবে, তারপরে প্রতি মাসে তারা ৩০০ টাকা করে পাবে। সাধারণ বৃত্তি যারা পাবে, এর আওতায় যারা থাকবে তারা এককালীন ৩৮৫ টাকা পাবে এবং প্রতি মাসে তারা ২২৫ টাকা করে পাবে। এখানে আরও একটি সুযোগ রয়েছে, অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পাবে তারা এসএসসি পর্যন্ত কিন্তু তাদের যদি বেসরকারি স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মাফ হওয়ার কথা, বা মাফ না হলেও হাফ পরিমাণে মৌকুফ হওয়ার কথা রয়েছে। বিশেষ দ্রবষ্টু, সব ধরনের বৃত্তির ৫০% ছাত্রদের, ৫০% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে। এরপর রয়েছে পরীক্ষা ফি। তোমরা অনেকেই জানতে চেয়েছো আসলে পরীক্ষায় কোনো ফি দেওয়া প্রয়োজন পড়বে কিনা বা ফি কত টাকা। বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা, মোট ৬০০ টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ তোমার কাছ থেকে নিবে। নম্বর পদ্ধতি। অষ্টম শ্রেণী ভিত্তি পরীক্ষা ২০২৫ মানবন্টন। বিষয়, নম্বর, সময়। শুরুতে রয়েছে বাংলা প্রথম ও দ্বিতীয়। তোমরা অনেকেই প্রশ্ন করেছো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি এই দুইটি সাবজেক্টের উপর, যে এই সাবজেক্ট দুটির সাথে তোমরা জানো আরও দুটি সাবজেক্ট রয়েছে, বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দ্বিতীয়। তোমাদের প্রশ্ন যে আসলে বাংলা প্রথম আর দ্বিতীয় এই দুটি সাবজেক্ট একত্রে হবে কিনা, বা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্রের সাথে থাকবে কিনা। একই প্রশ্ন হয়েছে ইংরেজির ক্ষেত্রেও। আসলে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র থাকবে, এবং ইংরেজির সাথেও ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে তোমাদের। এবং এখানে তোমাদের যে কয়টি সাবজেক্টের উপর বৃত্তি পরীক্ষা হবে, প্রত্যেকটি সাবজেক্টের সম্পূর্ণ যে নম্বর বন্টন ও মান বন্টন সেটা খুব শীঘ্রই দেওয়া হবে। এরপর এই সাবজেক্টের যে নমুনা প্রশ্ন রয়েছে সেটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে। তখন তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে আসলে তোমাদের কোশ্চেন বা প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে এবং তোমাদের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এরপরও তোমাদের এই প্রত্যেকটি সাবজেক্টের উপরে সাজেশন দেওয়া হবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেটা পেয়ে যাবে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে তোমাদের ১০০ নম্বর। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। সময় পাবে ৩ ঘন্টা, এবং একত্রেই কিন্তু সময় এবং একত্রেই কিন্তু নাম্বার, একটা প্রশ্নেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে।
ইংরেজি প্রথম ও দ্বিতীয়, এখানে তোমাদের 100 নম্বর, এবং সেক্ষেত্রেও কিন্তু তোমার একটি কোশ্চেনে হবে। তোমরা এটা চিন্তা করো না বা এটা মনে করতে পারো যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বুঝি আলাদা আলাদা নম্বর, আলাদা আলাদা সময়। না, একত্রে একটি সাবজেক্টের মতোই তোমাদের পরীক্ষা হবে। সময় পাবে 3 ঘন্টা। গণিতে 100 নম্বর, এটা তোমাদের 3 ঘন্টা সময় পাবে। এরপর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দুটি সাবজেক্টের একটি কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মনে করো একটি সাবজেক্টে তুমি পরীক্ষা দিচ্ছ, এরকমই তোমাকে পরীক্ষা দিতে হবে। আলাদা আলাদাভাবে 50, অর্থাৎ বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি কোশ্চেন হবে, কিন্তু তোমাকে আলাদা আলাদা উত্তর দিতে হবে, এবং সেখানে তুমি সম্পূর্ণ নাম্বার হলো 100, সময় 3 ঘন্টা, অর্থাৎ দুটি সাবজেক্ট মিলে 3 ঘন্টা। কিন্তু মোট মার্কস হলো 400। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে। অর্থাৎ তোমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি কারো কোনো প্রতিবন্ধী টাইপের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু তোমরা 30 মিনিট সময় বেশি পাবে, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট। এখানে আরও একটি প্রশ্ন তোমরা বেশি করেছো, সেটা হলো যে কত মার্কস পেলে, এই 400 মার্কসের ভিতরে তোমরা কত পেলে বৃত্তি পেতে পারো, এরকমটা প্রশ্ন অনেক এসেছে। আসলে এটা নির্ভর করবে তোমাদের উপজেলায় যে সকল স্টুডেন্টরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে, সেটা কিন্তু গোপন রাখা হয়। তোমাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে, অর্থাৎ ধরো তোমাদের উপজেলা থেকে 100 জনকে বা 200 জনকে দেওয়া হবে, তাহলে তোমার ওই 200 জনের বা 100 জনের ভিতরে তোমাকে নাম্বারের যে সর্বোচ্চতা বা নাম্বারের ভিতরে থাকতে হবে। এরপরে আমি বলবো তোমাকে নিশ্চয়ই 370+ মার্কস থাকতে হবে, বা থাকলে আমি মনে করি তুমি বৃত্তি পেতে পারো। সিলেবাস কেমন হবে, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পেয়েছি। এখনও সরকারিভাবে কোনো সিলেবাস প্রকাশ হয়নি। তোমরা যদি ইউটিউবে সিলেবাস পেয়ে থাকো বা দেখে থাকো, সেটা কিন্তু সত্য নয়। এর কারণ হলো অফিসিয়ালিভাবে কোনো সিলেবাস প্রকাশিত হয়নি। শিক্ষা বিশেষজ্ঞদের মতে পরীক্ষাটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত 8ম শ্রেণীর যে পাঠ্যক্রম রয়েছে তার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের ধারণা যে তোমাদের বর্তমানে ক্লাসে যেরকম পরীক্ষা হচ্ছে, আশা করা যায় ওরকমই তোমাদের আসলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আমি খুব শীঘ্রই সিলেবাস ও নমুনা প্রশ্ন নিয়ে একটি ভিডিও দেবো, তোমরা সেটি দেখবে। এরপর তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আর মনে করি এই ভিডিওটি দেখার পর তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে বা পেয়ে গিয়েছো। এর পরবর্তী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমরা নিশ্চয়ই তোমাদের কমেন্ট বক্সে তোমাদের উত্তরগুলো দিয়ে দেব। প্রতিটি উপজেলায় সদরে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে। নিশ্চয়ই তোমার উপজেলায় বা উপজেলা সদরে স্কুল, মাদ্রাসা, কলেজ অনেক কিছু রয়েছে, সেখানে তোমার পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে বা পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। এ নিয়ে তোমাদের মাথা খাটানোর কোনো দরকার নেই, তোমাকে তোমার প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেবে আসলে কোথায় কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের রুটিনটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সুবিধাজনক বিদ্যালয়কে প্রাধান্য দিতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের অবকাঠামো সুবিধা বিবেচনায় প্রয়োজনে একাধিক কেন্দ্র স্থাপন করা যেতে পারে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। কোনো বিষয় যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর প্রয়োজনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আর তোমাদের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য, এছাড়া গুরুত্বপূর্ণ সাজেশন বলো, যে কোনো বিষয়ের জন্য আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের পাশে সবসময় থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।